আর সেখানে যদি 1 মিলিয়ন ভিউ হয় তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে ভাই অনেক, তো তাহলে কি অবস্থা হবে? প্রচুর বেশি। তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে আমি বলে বেড়াতে যাবো না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি, হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু আছে। বন্ধু আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছি, এই দুইটা পরে খেলা কি হারাম? ঘড়ি আর হাতে আংটি? না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম, সোনার আংটিগুলোই হারাম। সোনা পুরুষদের জন্য হারাম, এটা তিরমিজির হাদিস 1720 হাদিস চলে গেছে। পুরুষদের জন্য সোনা হারাম, তবে মেয়েরা পড়তে পারবে, পুরুষরা নয়। পুরুষরা সোনা বাজাতে যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারে, সমস্যা নেই। যেমন সে মুসলিম হাদিসের মধ্যে হয়েছে 92তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল, রূপার আংটি, যেটাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে এটা তার সিল হিসেবে কাজ করতো। কিছু বিষয় না, ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম, করে থাকতে হবে, হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আর কি বলবো? আজানের তো সময়, আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। অনেক কথা বললাম, চ কিছু খাওয়া ঠান্ডা খাবে? হ্যাঁ, কি খাবি বন্ধু? চ কোকা খাই। কোকা কোলা বন্ধু, বন্ধু কি খাবি তুই? ওটা কেন বন্ধু? কি খাবি বাবা? নাম বল। কোকা কোলা। কি খাবি? পাগল হয়ে গেছিস নাকি? আমি তো সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম। ফোন করে দেবো। বন্ধু বন্ধু থাম থাম থাম। কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি। বলেছি কি তোর ওটা নিচে রাখ, আমি তোর কাছে আসছি। তোর নিচে রাখ, তোর নিচে রাখ, তোর নিচে রাখ। হ্যাঁ বন্ধু, কেন আবার আবার ওটার দিকে তাকাচ্ছে? আমি মায়ের সাথে যাই না তো। আচ্ছা ঠিক আছে, আমার ছিল আগে শুন। আমি তো বুঝলাম সিগারেট খাওয়া হারাম, সিগারেট হারাম জিনিস বুঝালে আমাকে সুন্দরভাবে বুঝলাম। কিন্তু কোকা কোলা কি দোষ করলো? কোকা কোলা তো এই পর্যন্ত শুনি কিছু হারাম বলে আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারামও বলেনি। কোকা কোলা আমাকে যেভাবে তাড়লি, চোরেরা মনে হয় তাড়ে না লোকজনদের, এমন ভাবে থেপে গেছে। শোন, কোকা কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা কোলার একটা পার্সেন্টেজ পায়, সেটা ইসরায়েল পায়। কোকা কোলার পার্সেন্টেজ, হ্যাঁ, তারা 1 টাকা পায়। এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিন মুসলিমদেরকে হত্যা করে। তা আমরা কোকা কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। হ্যাঁ, শুধু কোকা কোলা না, এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি। কোকা কোলা না, শুধু কোকা কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা কোলা কোম্পানি, যেমন 7 আপ আছে এর মধ্যে, আর অনেক পেপসিকো কোম্পানি। হ্যাঁ, ওই কোকা কোলার মধ্যে এরাও ইসরায়েলের আর কি। পেপসিকো ইসরায়েলের, হ্যাঁ, পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের একটি, মানে ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলোর একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা আচ্ছা, টাকা। এজন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন, তুই কোন জায়গায় বাস করছিস? বর্তমানে হচ্ছে যে পুরো বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বই আসলে কোকা কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দেবো, আমি জানতাম না, এই তথ্য সম্পর্কে জানতাম না। আচ্ছা, যাই হোক, কোকা কোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায়, প্রবলেম। ও, নতুন একটা বেরিয়েছে জানিস? একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চৌটা খাই। বাংলাদেশি কোম্পানি যেহেতু, চৌটা খাই। তুই চালিয়ে আমাকে করে দাও, মনে এত বড় তারা নেই। এবং আয়ান হচ্ছে মাহিম রনকের চাচাতো ভাই। আমার মাথা খারাপ হয়ে আছে, জানিস, কয়েকদিন থেকে। না সেটা তো বুঝতে এত গরম কেন, মানে এত রাগ বুঝলাম না। কাহিনী বলবো নাকি এখন? তুই কি কাজে আসছিস বল আগে। না না, তুমি এত আমি যে মাথা খারাপ হয়েছে, সকাল সকাল উঠে বাতাস করছিলাম। না ঠিক আছে, তোমার কথা তো শুনলাম, তুমি নাকি তোমার সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছি। কি কারণে পুড়াইছো তুমি নাকি? আমার সার্টিফিকেট আমার ইচ্ছা পড়াচ্ছি আগে, সমস্যা চাকরি মানে পুড়িয়ে দিয়েছি।
উড়াইলে তো তোমার ধরো আর জীবনে চাকরি হবে না। হ্যাঁ হবে না, যা আমি জানি। না তুমি জানো ঠিক আছে, কিন্তু এখন আগের মতো এত বড় কাজ তুমি, ঠিক আছে তোমার কথা, তো পুরোটা আমার উচিত হবে তোমার বাড়িতে থাকতো, ঠিক না? হ্যাঁ বল, কি হয়েছে? তো কথা হলো তোমার মানে আমার একটা বন্ধু আছে বুঝছো, হ্যাঁ মানে পরিচিত, ওই ওর ওখানে নাকি জবের জন্য লোক নিবে নাকি, হ্যাঁ? আচ্ছা তো তুমি যদি যেতে চাও তাহলে ওর সাথে আমি কথা বলতাম। আচ্ছা, দেখি কথা বল, কি বলে দেখা যাক। আমি কথা বলে দেখি, তাহলে যদি ভালো হয় হয়, ভালো যদি হয় তাহলে করবা, ঠিক না? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমাকে ফোন দিও। ওখানে তো সার্টিফিকেট লাগবে না নাকি? না সার্টিফিকেট লাগবে না, তোমার এমনি খালি ইয়ারটা দেখলি হবে। আচ্ছা ঠিক আছে, বল। সালাউদ্দিন রনকের চাচাতো ভাই, এখানে তিনি বসের চরিত্রে অভিনয় করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলো কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই যে আপনার দেখেছিলাম যে আপনি নাকি আপনার ওখানে লোক নেবেন নাকি? হ্যাঁ জবের জন্য তো বলেছিলাম তোমাকে, তাও বলেছিলাম ফেসবুকে ধরো ইয়া দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। হ্যাঁ ওই জন্য আপনাকে ফোন দিলাম আর কি, মানে আমার একটা ভাই আছে আর কি, বড় ভাই। ও তোমার বড় ভাই? তো ওর একটা জব প্রয়োজন খুব। হ্যাঁ তো আমি ওকে কি আপনার কাছে পাঠাবো নাকি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। কখন পাঠাবো তাহলে ওকে? আজকে বিকালে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি আজকে বিকালে চলে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তো আমি কথা বললাম, তো বিকালে রাখুন। আচ্ছা দেখি বিকালে যা দেখি কি হয়। হ্যাঁ বিকেলে তাহলে যাই দেখো, আমার জানাবে কি হবে। তুই ওর ঠিকানাটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, আমি তো খারাপ করে মানে ব্যবহার করি। হ্যাঁ 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 সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার মাথার মধ্যে অনেক ই আর ঠিক আছে, আমার সঙ্গে বিকালে দেখা করে কাল সকালে তোর বাড়ি যাবো, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে ঘটনাগুলো যা হবে আমি তোকে ওখানে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ঠিক আছে, চল তাহলে এখন। চলো অনেকদিন থেকে কথা হয়নি, ঠিক আছে। তোর কি হ্যাঁ গাড়ি করবে, গাড়ি করবে, 1 টাকা করবে না, এখন সুন্দর করে বাড়ি যেতে এখান থেকে, বুঝলি? যা লাইট কেন জ্বলছে? আমার লাগছে তোর কি? সাহার রনকের চাচাতো ভাই। তুই গেস কোন থেকে তোকে দাজ? তুই কি গেস করলি কেন? জান আমি যাবি তুই আমার সাথে? জাহান নামে যাবে, তুমি নামাজ কালাম পড়ো না, মানুষ তো ঝগড়া বিবাদ করো, হ্যাঁ সব সময় উল্টা পাল্টা কাজ করো, তুমি জাহান নামের জন্য কে যাবে? মোবাইল ফেলি কিনা ভাই? মোবাইল ফেলবো মানে? মোবাইল দিয়ে এখন কুচি করে ভেঙে ফেল দেবো এখানে, বুঝিস আমাকে? তুই মোবাইল কেটে ভাঙলি ভাই, কত কষ্ট করে মোবাইল কিনেছি তুই জানিস ভাই? কত কষ্ট করে কিনেছিস? আমি চুরি করে মোবাইল কিনেছি। চুরি করা কত বড় পাপ জানিস? চুরি করে আমার পাপ কেন? চুরি তো সবাই করে, এটা আমার পাপ হলো নাকি? চুরি নাকি সবাই করে? তুই কি গাঞ্জা খেয়ে আসছিস নাকি রে ভাই? হ্যাঁ নেশা টেশা করে আসছিস? গাঞ্জা তখন সবাই এটা বানিয়ে সারা নাকি গাঞ্জা দিয়ে? এ ভাই পাগল কি আমি হয়ে গেছি না এই হয়ে গেছি? আমাকে পাগল মানছে। আচ্ছা যাই, তুই যেহেতু চুরি করিস গাঞ্জা টাঞ্জা খাস, ঠিক আছে চল একসাথে জাহান নামে যাবো। আমি যাবো না, তুমি যাবো। এই থাম থাম থাম, এই শোনা থাম, গুরুত্বপূর্ণ কথা আছে শোন, তুই এখানে ভাই তোর ফোন তো ভাঙলাম। হ্যাঁ আর তুই যেহেতু চুরির টাকা কি হয়েছে বাবা? কি হয়েছে মানে? তুই এখানে কেন? তুই এখানে তোকেই তো বুঝছিলাম, মাহিন না তুই, তোকেই তো বুঝছিলাম। কে যে তোমাকে কালকে তোমাকে পাঠাবো। কালকে পাঠালি তো, ওই জন্য তো তোকে তো আজ তোকে আবে, তো আজ- আবে থাম, শোন শুনে যা, আগে মন করে নাই শুনতে, মেজাজ খারাপ করিস না। এমনি মেজাজ খারাপ হয়ে গেছে দেখা, আর তোর আরো মেজাজ খারাপ যাবো বে ওর কাছে। যাই মানে শোন শোন, তুই দাঁড়া, তোর সাথে পরে কথা আছে। হ্যাঁ তুই শোন, কি হয়েছে? তুই মানে তোর হারাম তোর বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছিলি কেন? কেন হারাম তোর মানে কি হয়েছে ওর? জানিস তোর বন্ধু কত বড় হারাম কর? কেন ওই তো নামাজ যখন সব কিছু পড়ে তো ওই- নামাজ যেটা পড়লে তোকে দিনদার হয়ে যায় নাকি? তো কি হয়েছে নাকি? যে ছেলে কি মানে ব্যবস্থা তো ভালোই নাকি? ব্যবসা ভালো, আর ব্যবসা ভালো, আরে ব্যবসা ভালো, তোর মুখ কাজ শেষ করে দিবো। কি হয়েছে তুমি বলো, তাহলে আমি জানি না তো। জানিস না? না, বলো। তুই তোর বন্ধু সম্পর্কে জানিস না, আর আমার বাড়িতে দিয়েছিস। না আমি শুনেছিলাম আর কি, ওই তো বলেছিল ভালো, এখন আমি তো ওর কাছে যাইনি আর কি। ভালো, তাহলে শোন কি হয়েছিল কাল। হ্যাঁ বলো।
স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন ভাই। স্যার আমি কি হ্যাঁ বসেন বসেন, চেয়ারে বসেন। তো আমি শুনলাম নাকি আপনাদের এখানে জব? হ্যাঁ জব হবে। আপনাকে কি মাইন্ডে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ, মাহিম আমার কাছে ছোট ভাই আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল ভাই। আচ্ছা হ্যাঁ। তো আমাদের এখানে আপনার কাজ করতে পারবেন তো নাকি? হ্যাঁ পারবো, সমস্যা নেই। আপনাদের প্রোডাক্টগুলো একটু বলেন কি কি প্রোডাক্ট আছে? ধরেন আপনাকে তো দেখে বুঝে বুঝে লাগছে অবশ্য। এখন ধরেন আমাদের সিগারেটের একটা মানে প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন সিগারেট হয়, ওগুলো রেটে দিতে হয়। আর একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে বিভিন্ন আরসি টারসি আর কি, এই যে কোকা কোলা ধরেন, ঠান্ডা ঠান্ডা এসে আমি আমি যাবে, অনেকগুলো আছে আইটেম আছে। তারপরে ধরেন ওর সাথে থাকবে আপনার পেপসোডেন্ট, আরও বিভিন্ন ধরেন এই জাতীয় জিনিসপত্র আছে, মানে এগুলো আপনাকে ইয়া দিতে হবে, ডেলিভারি দিতে হবে আর কি। আচ্ছা আর কি? এগুলো থাকবে আপনার। এখন আপনি মানে কোনটা নিতে চাচ্ছেন, সিগারেটটা নেবেন নাকি কোকা কোলা? এগুলো বলতে হবে। আরো ধরেন বিভিন্ন আইটেম আছে, আপনাকে ফোন থেকে দেখাই, আপনাকে দেখাচ্ছি তখন। এই কি প্রোডাক্ট দেখাবি তুই? কোম্পানির এই বস? ভাই। তুই কোম্পানির বস? হ্যাঁ, চশমা বললে তো বস হয়ে যায়। আপনি কি ভাই, কি আছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে বুঝতে পারিস না? দেখা লোক কোথাকার? আপনি তো রাখছেন কেন আমি বুঝলাম না। আমি এই হঠাৎ- তোর এই কোম্পানির মালিক কে বল? আমি কি বললাম? কি বললি মানে বুঝতে পারিস আমি না? আপাতত এখানে বস। আমি কি সমস্যা আমাকে বলেন এখন। তোর বসেন boss? বসেন, আপনি বসেন। তবে তুই আমাকে কি বস? তুই বস এখানে, তুই বস। ভাই আপনার সমস্যা কি? আমি আপনাকে কি বললাম? হ্যাঁ কি বললি মানে বুঝতে পারিস না? কি বললি? আমি তো আপনাকে সিগারেট বেচার কথা বলিনি, আমি আপনাকে এই যে কোকা কোলা ড্রিঙ্ক এগুলো বলার কথা বলি। কোকা কোলা না? কোকা কোলা। কি এটা? এগুলো কথা না? এটা দোতলা না? দোতলা তো ভাই। তোকে যদি এই নিচে এখানে ফেলি তো কেমন হবে? কেমন হলো ভাই? কেন ফেলবো মানে বুঝতে পারিস না তুই? ভাই আপনার কি হয়েছে ভাই, আমি বুঝলাম না। তুই বাংলাদেশে থাকিস না কোথায় থাকিস? হঠাৎ আমি তো বাংলাদেশে আছি, হঠাৎ আপনার কি হলো? মনে নাই কি হলো? তুই জানিস না কোকা কোলা ইসরায়েলের পণ্য? ইসরায়েল কোন আপনাকে কে বললো এটা? আউট বলবো তাই? তাই বললো মানে? তুই এখন গুগল কর ইসরায়েলের যে পণ্য, কোকা কোলা, সেভেন আপ, হ্যাঁ ভাই আমি জানি জানি ভাই। ইসরায়েলের পণ্য তোরা বেচছিস কেন? ভাই এটা একটা, তোরা কি মুসলিম না? ভাই মুসলিম ঠিক আছে, আমার ধরেন এটা একটা ব্যবসার ক্ষেত্রে এই করতে হবে। আপনি এত বড় রাখছেন কেন? এত মাথা করলে হবে নাকি? মাথা খারাপ তোর, তোর টেবিল তো বেশি। ভাই কিন্তু তোকেও ভাই আপনি শোন তোকে এখন আমি এখানে জবাই করবো, জবাই করে ওই রক্তগুলা তোর বোতলে প্যাকেটজাত করবো, দেখো আমি 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 কিন্তু পুলিশে বলবো। পুলিশে ফোন দিবি? পুলিশ কেন? তো 14 গোষ্ঠী গালি আয়, সবাই ধরে ফেলে দেবো আমি আজ। ভাই ছাড়েন, আপনি ভালো ছাড়েন, আপনি করবেন না তো, চাকরি করবেন না, ঠিক আছে? ভালো করে বললেই যাও ভাই। চাকরি কি তোর কোম্পানিকে আমি ধ্বংস করে দেবো একদম। কোকা ইসরায়েলের পণ্য বেচিস? হ্যাঁ ভাই আপনি চলেন। তাই কোথায় যাবো? তুই বস এখানে বস। এখানে আসেন, এখানে আসেন। কোনো কথা হবে না, আগে আমার কথা জবাব দে। তোরা ইসরায়েলের পণ্য বেচা বন্ধ করবি কিনা বল? বন্ধ করবো, আপনি ভালো করে বসেন, বসেন, আপনার সাথে বসে কথা বলতে হবে। শুনুন, আসেন এদিকে আসেন, ঠিক আছে? বসেন বসেন, আপনি বসেন, যা বসে কি করবি? বসেন, আপনি বসেন। এই পাঠান একটা স্প্রাইট গেলে তো ফ্রি থেকে ঠান্ডা ঠান্ডা। কি কি আসবে? ঠান্ডা আপনার স্প্রাইট না স্প্রাইট। ভাই। এর বুঝলি? হ্যাঁ ওই হচ্ছে সিগারেট বিক্রি করে, ঠিক আছে? সিগারেট টান সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে, কিন্তু এই ইসরায়েলের পণ্য কোকা কোলা এগুলো বিক্রি করে না। ওরা এগুলো আমাকে দিয়ে বিক্রি করবে। আমি তো আমি জানতাম করে না, যাবো। আমি তো জানতাম না। আমি এখন ওর নাম্বার ব্লকে দেবো। আবে আর নাম্বার ব্লক কি করবি? ওর আগে হ্যাঁ, ওর কোম্পানি বন্ধ কোম্পানি করতে বন্ধ হবে। করবো। আর কোম্পানি বন্ধ না করলে তোকে এখানে পুঁতে ফেলে দেবো। আমি ওর কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করছি। এই ওর নাম্বার ব্লকে দেবো। ওকে, আর কোম্পানিও ইনশাল্লাহ আর কোম্পানি তো বন্ধ হবে। বন্ধ করে দেবো। তবে তার আগে তুই যে আমাকে, আমার মেজাজ খারাপ হয়েছিল, তার উপরে তুই আমাকে তোর আমি তো তোমার ভালো লেগে করে করেছিলাম। আমি কালকের মধ্যে সব উঠিয়ে দেবো। কালকে আমাদের উঠাবি, তবে তোকে আমি আজকের মধ্যে হাসপাতালে পাঠার ব্যবস্থা করছি। মাহিন তো পারলে আলো ভাই, তুই না, তুই ফোন কি চুরি করে কিনেছিলি না? তো এই যে চুরি করে কিনেছিলি? চুরি করে স্বাভাবিক একটা কাজ। স্বাভাবিক, তুই এখানে এখানে কথা আছে। চুরি করে ফোন কিনেছিলি না? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। এলে এখন ফোন মুখে বল। ফোন চুরি করে কিনিস না? স্বাভাবিক একটা বিষয়। চুরি করা নাকি স্বাভাবিক? তো চুরি করা আজ বাইরে, চুরি করা স্বাভাবিক বিষয় না। চুরি চুরি করিস, চুরি করা ফোন কিনিস, যাদব কোথাকার চুরি করা ফোন কিনে। আর এদের কারণে মেজাজ খারাপ হয়ে যায়। রনক গেলে তখন কিছু করার নাই, দরকে দিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম। কি যে করবো, কি করবো, তাই তো। আরে রাবিত কি খবর? কোনে যাবে? কোনে যাবে? ওই দাঁড়া দাঁড়া, যায় না, ওই কিন্তু হেভি রেগে আছে, মারিয়ে দিবি, বুঝলে কি? আমি আগে মোসাফির ভাইকে ফোন দিই। মাহিম কল দিল এখন। মোসাব্বিরুল ইসলাম রওনাক এখানে টিম
সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকা পালন করেছেন। আচ্ছা, দেখি কি বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো, আলহামদুলিল্লাহ। বলো, কি খবর তোমার? ও কথা হলো, রনক এলাকা তো খুব বিপদে আছে আমরা। রৌনক আবার কি করলো নাকি? ওই তো আপনার প্রচুর মাথা গরম করছে আর সবার সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা, এই ব্যাপার। মানে যাকে পাইছে তাকে মারতে লাগছে আর কি। তো এটার একটা ব্যবস্থা করতে তুলছি আপনাকে। আচ্ছা, যা শুনলাম তবে অবস্থা তো ভয়াবহ। তাহলে তুমি একটু ওকে দেখো, ওই জন্য কাউকে মারামারি না করে। জাস্ট একটু দেখো। তুমি একটু দেখো, আমি হচ্ছে আমার কাজে একটু ছিলাম বাইরে, বাড়ির বাইরে আছি। তো তুমি দেখো ওকে, আমি জাস্ট আসছি কিছুক্ষণ পর। আসেন তাহলে। আচ্ছা, আমাকে কখন আসতে হবে তুমি বলো তো? চলে আসেন, এখন এখন টাইম হবে। ওকে এখন পাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসছি। এই যে আমি একটু বাইরে আছি, এই রাস্তায় ছিলাম, আমি এই যে হাঁটতে লাগলাম। হ্যাঁ, আমি আসছি, ওয়েট করো, আচ্ছা, আসছি। রাবিত কোনটা গেল? তুই শেষ করে দেবে, যাই ওখানে যাই। এই তুমি কি করছিস? আম্মা তোমাকে ডাকছে। আম্মা ডাকছে না, আম্মা ডাকছে, আম্মা ডাকছে। ওই ওই এই রনক ছেড়ে দাও। ছেড়ে দেবো? লে, ছেড়ে দিলাম। ও, এই রনক তুমি তো হেভি বাড়াবাড়ি করছো। এই, আমি আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ, কি বলছিস তুই এগুলা? এই তুমি তো সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে। এত খারাপ ব্যবহার করছো কেন? আমি খারাপ ব্যবহার করছি না? আমি খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার রাজ, চুপ করে আছি। ওদেরকে আচ্ছা, মাইন্ড তো ওখানে দাঁড়াও, রাজ তুই নে। আচ্ছা রমক, বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি আগে বলো। মানে আমি তো বুঝলাম না, আমি এখানেই দেখলাম যে তোমাদের টিকিট পাচ্ছিলে, এর কারণটা কি? আচ্ছা, আমি ডিটেলস কারণটা খুলে বলো যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। আমিত, একটা জিনিস দেখতে আসো। কি জিনিস? এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলাম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা। হ্যাঁ, হুম দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো। হুম হুম হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমরা এই চাকরিটা যদি আমি করি, হুম। হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। ও, তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, হুম। তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেলো, না হলে কিছু করার নেই, তাই না? রাবেত, রাবেত, কথা হচ্ছে যে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ, তো দোয়া করো, দেখা যাক কি হয়। হুম, ভালো করে হ্যাঁ, ইন্টারভিউ। আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি? বাসায় চলো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা চলুন, বাসায় চলুন তাহলে, ওখানে গিয়ে কথা বলি। আচ্ছা রনক, বলো তো তোমার কি ব্যাপার? ইন্টারভিউ দিতে গেলে তারপরে তোমার কি হলো? ইন্টারভিউ দিলাম, সেখানে তারা বললো যে, তারপর বলছে যে যে আমাদের অফিসে আসলে যারা দাড়ি রাখে তাদেরকে চাকরি দেওয়া হয় না। তো আমার মুখে দাড়ি আছে, এই জন্য আমাকে চাকরিতে নিল না।
কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। বললো যারা মুখে দাঁড়িয়ে রাখে তাদেরকে আমরা জবে নিই না, এই জন্য আমাকে চাকরিতে নেওয়া হলো না। আচ্ছা, মানে তুমি ইন্টারভিউ দিতে গেলা, সেখানে তোমার দাড়ি রাখছো এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না, তাই তো? মানে দাড়ির কারণে তোমাকে চাকরি দেওয়া হলো না? মানে কি একটা অবস্থা! মানে আমি একটা জিনিস বুঝি না, এই কোম্পানিগুলি এরকম কেন করে। আমার এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না, তো যেখানে একটা দাড়ি কোনো মাছিরও ক্ষতি করতে পারবে না, তো সেই দাড়ি রাখার কারণে কেন এই কোম্পানিগুলো মানে কাউকে মানুষকে জব দেয় না? বুঝলাম না, আজীব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দাড়ি লম্বা করো, গোঁফকে ছোট করো, কিন্তু এই দাড়ি মানে রাখার কারণে চাকরি দিচ্ছে না সমাজে। কি একটা অবস্থা ভাই! আমি তো একটা জিনিস কিছুতে বুঝলাম না, যে দাড়ি রাখার কারণে কেন আমাকে চাকরিতে নিল না। মানে এটা কি কোনো লজিক হলো? আজীব ব্যাপার। আর আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে, যে অনেকে বলে যে দাড়ি রাখা এটা হচ্ছে সুন্নাত, এটা ফরজ নয় বা ওয়াজিব নয়, এটা অনেকে মনে করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। দাড়ি রাখা এটা হচ্ছে ফরজ, দাড়ি রাখা হচ্ছে ফরজ। চার মাযহাবের ঐক্যমতে দাড়ি রাখা হচ্ছে ফরজ বা ওয়াজিব। হ্যাঁ, এখন দাড়ি রাখা যেহেতু ফরজ বা ওয়াজিব, সুতরাং দাড়ি রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই, দাড়ি রাখতেই হবে। আর সহিহ বুখারীর 5892 নম্বর হাদিসে যেটা উল্লেখ করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন হজে যেতেন বা উমরায় যেতেন, তখন দাড়ি এভাবে ধরে এক মুষ্টির নিচে যতটুকু থাকতো সেটাকে কেটে ফেলতেন, অর্থাৎ এক মুষ্টি পরিমাণ দাড়ি প্রত্যেকে রাখতেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, বাকিটা আমরা পরে দেখব। দাড়ি কত লম্বা করতে হবে কি না করতে হবে সেটা আমরা পরে, তবে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব, এটা রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই। হ্যাঁ, অবশ্যই আমাদের দাড়ি রাখা তো ফরজ, কিন্তু সমাজে প্রচলিত আছে যে দাড়ি রাখা সুন্নাত, এটা অনেক প্রচলিত ভুল ধারণা। আর আমাদের প্রিয় শায়েখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি কিন্তু বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এই জন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব, এবং তিনি দাড়ি কাটতে নিষেধ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। এই সিম্পল বিষয়টা মানুষ বুঝে না। আর আমি যখন এই বক্তব্য প্রথম শুনি, তারপর থেকে আমি দাড়ি রাখা শুরু করি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শায়েখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন আমিন। আচ্ছা, তারপর কী হলো বলো তো? পরের দিন মানে 27 জুন আমি গেলাম আরেকটি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেখানে আমি তাদের সাথে প্রথমে ভালোই কথা হলো, তারপর বলছে যে আপনার চাকরি কনফার্ম 90% ওকে, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। মানে তারা আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। 10 লক্ষ টাকা ঘুষ! হ্যাঁ, 10 লক্ষ টাকা ঘুষ। আর আপনি বলেন এই 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কীভাবে আমি চাকরিতে জয়েন করি? আর 10 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। মানে কি হয়েছে সমাজের অবস্থা গো! 10 লক্ষ টাকা এখানে আছে ভাই, তাহলে লেখাপড়া করার কি প্রয়োজন? যদি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে লেখাপড়া করার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো। এভাবে যদি এগুলো চলতে থাকে, 10 লক্ষ টাকা ঘুষ বা 1 লক্ষ টাকা ঘুষ বা 20 লক্ষ টাকা ঘুষ, এই যে ঘুষ, এই ঘুষ যদি চলতে থাকে সমাজে, তাহলে তো আমার এবং তোমার মতো যারা যুবক রয়েছে তারা তো লেখাপড়া একদম ছেড়ে দেবে। লেখাপড়া ছেড়ে দিয়ে তখন জাস্ট বলবে যে কী দরকার লেখাপড়া করার, কোনো প্রয়োজন নেই। যেহেতু 10 লক্ষ টাকা ঘুষ লাগবে, টাকা দিয়ে দেবো, চাকরি হয়ে যাবে, পড়াশোনার তো কোনো প্রয়োজন নেই। তুমি যে বলেছো যে ঘুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এটা আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188। এখানে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এটা এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে এটা ঘুষ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে ঘুষ সম্পর্কে বলা হয়েছে, আরও অনেক
হাদিস রয়েছে মিসকাতে, তারপর বিভিন্ন জায়গাতে রয়েছে যে ঘুষ আদান প্রদানকারীর উপর লানত, সো আরও অনেক হাদিস এরকম রয়েছে। ঘুষ হচ্ছে এক ধরনের জুলুম, এই ঘুষ এটা হচ্ছে এক ধরনের জুলুম, হ্যাঁ, এক ধরনের অন্যায় অনৈতিক কাজ। কেন? আমি পড়াশোনা করেছি, আমার রেজাল্ট ভালো, এখন আমাকে কিছু টাকা না দিলে নাকি চাকরি হবে না, জব হবে না। আজীব ব্যাপার। হ্যাঁ, আসলে মানুষ এই ঘুষকে অনেকটাই হালাল মনে করে নিয়েছে। আচ্ছা, এরপর বলো কি হলো তোমার বিয়ে কেন ক্যান্সেল হলো, আমাকে বিষয়টা একটু বলো। তো আমার বিয়ে ক্যান্সেল যেভাবে হলো সেটা হচ্ছে যে আমি তো এলাম এসে সব সার্টিফিকেটগুলো জ্বালিয়ে ফেললাম। আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। তা আমি তাদেরকে বললাম যে ইসলাম তো দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছে, কিন্তু আপনারা যেহেতু টাকাকে প্রাধান্য দিচ্ছেন, সুতরাং এই বিয়েতে আমিও রাজি না, দিয়ে আমিও ক্যান্সেল করে দিলাম। ও মানে ওই মেয়ের ফ্যামিলি থেকে তোমার বাসায় কল দিয়েছিল, তোমাকে কল দিয়েছিল যে বিয়ে ক্যান্সেল করে দিল দিয়ে। কেন? কারণ ওই আমেরিকান কোটিপতির সাথে বিয়ে দেবে, কিন্তু ওরা কি এগুলো দেখেছে যে ওই আমেরিকান কোটিপতি দিনদার কিনা? এগুলো তো দেখেনি শিওর, কারণ বর্তমান সমাজে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া হয় না। বর্তমান সমাজে বিয়ের ক্ষেত্রে একদম মানে ছেলের কত টাকা আছে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। আর মেয়েদেরকে বিয়ে করার ক্ষেত্রে আবার ছেলের পিতামাতা ফ্যামিলি তারা দেখে কি যে মেয়ের বংশমর্যাদা ভালো কিনা, হ্যাঁ, এগুলো দেখে, মানে বংশমর্যাদা ভালো কিনা এটা দেখতে চাই। দিনদারিতা পরে, এগুলো বাদ। আগে দেখতে হবে বংশমর্যাদা ভালো কিনা, হ্যাঁ, মেয়ের ফ্যামিলিতে কত মানে সম্পদ কেমন আছে তাদের, ঠিক আছে, সৌন্দর্য কেমন, এগুলো দেখতে হবে। কিন্তু বংশমর্যাদা, সৌন্দর্য আর এই টাকা পয়সা দেখতে গিয়ে দেখা গেল যে সবই আছে, কিন্তু দিনদারিতা নাই। দিনদারিতা নাই, আর দিনদারিতা যার নাই তাকে বিয়ে করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা যদি পড়ি সহিহ বুখারীর কিতাবুল নিকাহ, বিবাহ অধ্যায় যেটা, এর 5090 নম্বর হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তার সৌন্দর্য, 2 নাম্বার তার ধন সম্পদ, 3 নাম্বার তার বংশমর্যাদা এবং 4 নাম্বার হচ্ছে দিনদারিতা। অর্থাৎ এই 4টি জিনিস দেখে মানুষ মেয়েদেরকে বিয়ে করে, এই 4টি জিনিস দেখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাকি 3টাকে প্রাধান্য দিতে বলেননি, তিনি বলছেন যে দিনদারিতাকে প্রাধান্য দাও, কারণ যার মধ্যে দিন ঠিক থাকবে সে আর যাই হোক অন্তত তার মানে অন্য কিছু খারাপ হবে না। সে হয়তো একটু কম সুন্দর হতে পারে, তার টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, বংশমর্যাদা নাও থাকতে পারে, কিন্তু যদি তার মধ্যে দিনদারিতা থাকে তাহলে সে মেয়ে যার স্ত্রী হবে, ওই স্বামী হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। কেননা একটি হাদিস উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে দিনদার স্ত্রী। দিনদার স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ। কিন্তু এটা না দেখে এখন মানে দেখা হয় বংশমর্যাদা, সৌন্দর্য, এগুলো। হ্যাঁ, সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য দেখতে গিয়ে মেয়ে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে মেয়ে টিকটক করে, টিকটকে ভিডিও বানায়, তাহলে লাভ কী হলো? কোনো লাভ হলো কি? সে সুন্দর ঠিক আছে, কিন্তু তার সৌন্দর্য তো মোটামুটি কোটি কোটি যুবক উপভোগ করে নিয়েছে অলরেডি। এগুলো তো দেখে কোনো লাভ নেই। এই জন্য দিনদার মেয়েদেরকে প্রাধান্য দিতে হবে বিয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমাদের সমাজে এই মেসেজটা পৌঁছানো খুবই জরুরি। আর তুমি এই কাজটা খুবই ভালো করেছো, যে ওখানে বিয়ের একদম কথার উপর বলে দিয়েছে যে না, বিয়ে করবো না আপনাদের মেয়ের সাথে, হ্যাঁ, আপনাদের ফ্যামিলির সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। এটা খুব ভালো। ওরা বুঝুক, ওরা টাকা লোভী, হ্যাঁ, টাকার লোভে গিয়ে কাজ করেছে, ওরা সেটা বুঝবে। তো তোমার কাজটা ভালো ছিল বলে আমি মনে করি। আসলে ছেলেদের দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা, তারপর ছেলে কত প্রতিষ্ঠিত,
এগুলো দেখতে গিয়ে আসলে বিয়েকে সমাজে অনেক কঠিন করে দেওয়া হয়েছে বর্তমানে। আচ্ছা, এরপর বলো কী ঘটনা ছিল তোমার? তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে তাহমিদ অভিক, তাকে তো চেনেন। আচ্ছা আচ্ছা, তাহমিদ অভিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে আর কি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো পরের দিন বিকালে, অর্থাৎ 28 জন বিকালে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। ও তো ভালো, আমারও বন্ধু ছিল, ভালোই আর কি। কিন্তু যাই হোক ওর একটু সমস্যা, নামাজ টামাজ ঠিক মতো পড়তো না। এখন পড়ে কিনা জানি না আমি। তারপর সিগারেট খেত মাঝে মধ্যে, এটা খুবই ভয়াবহ বিষয়। এবং তার সঙ্গে দেখা করার পর অনেক কিছুই কথা হলো তার সাথে, ভালো ভালো। এই কথাগুলো হওয়ার পর অনেক বিষয়ে তাকে নসিহা করলাম। যেমন সে মাঝে মধ্যে সিগারেট খেত, তাকে বুঝালাম যে সিগারেট খাওয়া হারাম। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা। আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। টাকটুর নিচে প্যান্ট পরতে বললাম, টাকটুর নিচে কাপড় পরা হারাম। তারপর আপনার নামাজ সম্পর্কে নসিহা করলাম। তারপর পাপ প্রচার করা, প্রচার প্রকাশ না করা, এই বিষয়ে তাকে নসিহা করলাম। তো এই বিষয়ে তার সাথে অনেক বিস্তারিত কথা হয়েছে। তুমি তাকে বুঝিয়েছো, এটা অনেক ভালো কাজ করেছো। তো যাই হোক, তাহমিদ অভিকের বিষয়টা অনেক ভালো ছিল। আর তুমি তাকে যে টাকটুর নিচে কাপড় পরা, তারপর এই গান বাজনা শোনা ইত্যাদি বিষয়ে কথা বলেছো, এটা খুবই দারুণ ছিল এবং খুবই ভালো ছিল। এবং এই নসিহাগুলো অনেক ভালো ছিল, তার জন্য উপকারী, এবং সবার জন্য এই নসিহাগুলো উপকারী হবে বলে আমি মনে করি। হ্যাঁ ভাই, তো এরপর হচ্ছে আমার এক সুদখোর বন্ধু কল দিল, তার নাম্বার আমার সেভ ছিল না। সে কল দিয়ে তার পরিচয় দিল, তার সাথে কথা হলো। আচ্ছা, প্রায় বিকাল তো হয়ে গেল, যা একটু নদীর দিকে যা, মানুষ টাটাস খেয়ে আসি, তারপর আসলে নামাজ পড়তে যাবো। আরে আরে কি দেখছি, এখানে রনক রিমুশ খান চরিত্র অভিনয় করেছেন, যে কিনা রনকের বন্ধু। এটা তো আমার বন্ধু, তাই না রনক? এই কি পাগল নাকি? আমরা কমার্সে পড়তাম, ওই জন্য হাসাহাসি করতো যে তুই কমার্স পড়ে কি করবি, আর এই দেখ আর সায়েন্স পড়ে ও কি করছে। সায়েন্স নিয়ে পড়ে এখনো সার্টিফিকেটকে পুরালো, জ্বালালো, কারণ ওর চাকরি হয়নি। আজই দেখি রনককে একটা কল করে দেখা যাক। এখন আবার কে কল দিল, আবার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে রনক বন্ধু, কি অবস্থা? চিনতে পারছিস আমাকে? জি, আমি তো রনক বলছি, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে বলছেন? আরে চেষ্টা কর একটু, আমি হচ্ছি তোদের ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট, যে আসলে সায়েন্স পাইনি, এই জন্য আমি আসলে ইন্টারে কমার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তোরা সায়েন্স নিয়ে পড়তি আর আমাকে নিয়ে হাসাহাসি করতে যে আমি কমার্স পড়ে কি করব, কি উন্নতি করবো, আজ দেখ আমি কত বড় বিজনেসম্যান। হ্যাঁ, আর তুই কি করলি? হ্যাঁ, ভিডিওতে দেখলাম নাকি তুই একটা পোস্ট করেছিলি আর কি, হ্যাঁ, যে তুই আর কি যে তোর সার্টিফিকেট গুলো আগুন দিয়ে পোড়াচ্ছিস। সায়েন্স পড়ে কি করলি যদি সার্টিফিকেট পোড়াতে হয়? আমাকে দেখ, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, এখন আমি বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান। আমার এখন কোটি কোটি টাকা ইনকাম। তুই কি করলি জীবনে? না, আমাদের স্কুলে তো অনেকেই ছিল যারা মানে এসএসসির পর তারা আসলে সায়েন্স না নিয়ে আর্টস কমার্স নিয়েছে। তা আপনি কি? আমি তো আপনাকে ঠিক দিলাম না, একটু আপনার পরিচয়টা দিলে ভালো হয়। তুই এখন আমাকে চিনতে পারছিস নি? আমি হচ্ছি রিমোশ খান, এবার চিনতে পারছোস? ও আচ্ছা, রিমোশ খান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিরে কি অবস্থা তোর? আমার অবস্থা তো ভালো, কিন্তু তোর অবস্থা তো দেখছি খুবই বাজে অবস্থা একদম। হ্যাঁ, আমার হচ্ছে যে চাকরি তো হয়নি আসলে। আসলে সমাজটা খারাপ জানিস। আমার চাকরি না হওয়ার মূল কারণ হচ্ছে, প্রথম যেখানে গেলাম ওখানে বলছে যে দাড়ি কাটতে হবে, তারপর আবার বলছে যে ঘুষ ছাড়া চাকরি হবে না। হ্যাঁ, এই জন্য আর কি। তো আমি তো এসব হারাম জিনিসের বিষয়ে চাই করবো না। আর তোর মতো পাগল আমি মানে দ্বিতীয় কাউকে দেখিনি মনে হয়। মানে ওখানে তোর চাকরিটা হয়ে যেত আর কি, কিন্তু তুই কি বলছিস? তুই নাকি দাড়ি, সামান্য সামান্য দাড়ি দিয়ে কি হবে রে ভাই?
এই সামান্য একটা দাড়ির জন্য তুই চাকরি ছেড়ে দিলি, এটা কোনো কথা হলো? কি দাড়ি তোর কাছে সামান্য বিষয়? হ্যাঁ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস কিতাবুল লিবাস হাদিস নাম্বার 5892 যে তোমরা দাড়িকে লম্বা করো, গোঁফ ছোট করো আর মুশরিকদের বিরোধিতা করো, আর সেখানে তুই বলছিস দাড়ি নাকি সামান্য বিষয়। আজীব ব্যাপার। আর তুই এক কাজ কর, তুই মানে আমাদের কোম্পানিতে একটা সিট ফাঁকা আছে, তুই চাইলে আসতে পারিস। আচ্ছা, তোর কোম্পানিতে এখনো মানে একটা সিট ফাঁকা আছে? আচ্ছা, তোর কোম্পানিটা কিসের আগে বলতো? না মানে সিট মানে তুই যেহেতু আমার বন্ধু আর কি, এই জন্য তোকে অফারটা করলাম। যদিও আমি তোর চেয়ে খারাপ স্টুডেন্ট ছিলাম, তারপরেও দেখ কি ভাগ্য, তুই আজ চাকরি পাচ্ছিস না আর আজ আমি কোটিপতি। হাই, শোন শোন, আমাদের হচ্ছে কোম্পানিটা আসলে মানে একটা এনজিও কোম্পানি বলতে পারিস। এখানে আমরা আসলে মানুষকে কিছু টাকা ধার দেই। মানে আমরা ঋণের কার্যক্রম যেগুলো ওগুলো করি, মানুষকে টাকা ধার দেই, তারপর থেকে তাদের কাছ থেকে আবার টাকা ফেরত নেই, এই কাজ। ও, এনজিও কোম্পানি, হ্যাঁ। মানে সুদখোর তুই? সুদখোর মানে আমরা কিভাবে সুদখোর হলাম? কিভাবে সুদখোর মানে বুঝতে পারছিস না? তোরা হচ্ছিস যে মানুষকে টাকা ধার দিস, বিভিন্ন কৃষক সহ অনেক মানুষ আছে যাদেরকে টাকা ধার দিস। হ্যাঁ, 20,000 টাকা ধার দিলি, আবার পরের মাসে পরের বছরে তোরা তাদের কাছ থেকে প্রায় 10% হারে মুনাফা নিস। মানে তোরা বলিস মুনাফা বা ইন্টারেস্ট বলিস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুদ। হ্যাঁ, যদিও তোরা এটাকে অন্য নামে ব্যবহার করিস, কিন্তু এটা হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর। আচ্ছা আচ্ছা, শোন শোন, ওয়েট। আমরা এটাকে, তুই যদি এটাকে সুদ বলছিস, আসলে এটা আমাদের বিজনেস। দিস ইজ নট সুদ, এটা বিজনেস। আর শোন, দাঁড়া, ওয়েট, শোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275 যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। কিন্তু তোরা এই সুদ খাচ্ছিস আর সুদকে বিজনেস বলছিস। আজীব ব্যাপার। ভাই আর কত জ্ঞান দিবি রে? সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275 থেকে 279 পর্যন্ত পড়বি। হ্যাঁ, তোরা তো মনে হয় জীবনে কোরআন খুলে দেখেছিস কিনা আমার সন্দেহ আছে। তো যাই হোক, 278 79 নাম্বার আয়াতে যেটা বলা হচ্ছে যে আর যে ব্যক্তি সুদ খায় সে যেন এটাকে ছেড়ে দেয়, আর যদি সে না ছাড়ে তাহলে আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। অর্থাৎ সুদ যে সুদখোর সে সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, বুঝলি? আরে ভাই, সুতরাং তোরা হচ্ছে সুদখোর, তোরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত একদম। তোদের এর সম্পূর্ণ ব্যবসা হারাম, ঠিক আছে? কোরআন হাদিসে অসংখ্য এরকম বর্ণনা রয়েছে সুদের ব্যাপারে, এখানে তো বিস্তারিত ফোনে বলা যাবে না। তো যাই হোক, আমি তোকে জাস্ট 2টা আয়াত স্মরণ করে দিলাম। আশা করছি যারা মানে জ্ঞানী তাদের জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হবে যে সুদ হারাম এবং এই সুদ হচ্ছে ভয়াবহ পাপ, এটা জানার জন্য, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন হাদিসে 7টি ধ্বংসাত্মক বড় বড় পাপের মধ্যে অন্যতম হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর, সুতরাং তোর কোম্পানিতে আমি জব করব এটা হতেই পারে না, এটা কল্পনারও বাইরে, চিন্তার বাইরে, বুঝলি? সুদের সঙ্গে তো আমি যুক্ত হতে পারি না। হ্যাঁ, কারণ সুদ হচ্ছে হারাম। এই বিষয়গুলো তাকে বললাম, ওখানে বললাম সুদের ব্যাপারে। তোমার সুদখোর বন্ধু কল দিয়েছিল। তো যাই হোক, এই সুদ এটাকেও মানুষ হালাল মনে করে বর্তমান সমাজে। সুদ এটা কি? সুদ কিছুই না। হ্যাঁ, এটাকে তারা মানে হালাল মনে করে নিয়েছে। হ্যাঁ, একদম। তো এই সুদ তারা খাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে এটা সুদ। এটা অনেক ভয়াবহ বিষয়, আর সুদ অনেক মারাত্মক একটি গুনাহ। তো আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। মানে সুদ যারা খায় তাদেরকে বলা হয়েছে তাদের যুদ্ধ সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সাথে তারা যুদ্ধ লিপ্ত যারা সুদখোর। হ্যাঁ, এছাড়াও হাদিসে আরও অনেক বিস্তারিত আলোচনা, ডিটেলস আলোচনা করা লাগবে। আমি এই বিষয়ে হয়তো তোমাকে পরে একদিন জানাবো। এই সুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তোমাকে একদিন পরে শুনিয়ে দেবো, সমস্যা নেই। কারণ আজকে আমাদের সময় খুবই অল্প। হ্যাঁ, আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর। তো তুমি বলো তোমার আর কাহিনী কী কী ছিল? আর শুধু এটুকুই না ভাই, সুদ সম্পর্কে তো বললাম, তারপরই স্যার একটা নিউজ দিয়ে দিল যে ওর বিয়ে ঠিক হয়েছে। এবং বিয়ে ঠিক হয়েছে কার সাথে? ওই মেয়ের সাথে, যে মেয়েকে আমি পছন্দ করতাম মানে হাই স্কুলে। আচ্ছা আচ্ছা, শোন, ওয়েট, আর একটা নিউজ দিই তোকে। আচ্ছা, স্কুলে যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন মনে আছে কি তুই একটা মেয়েকে পছন্দ করতি? হ্যাঁ
হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার প্রায় দীর্ঘ 4 বছরের রিলেশন ছিল। তারপর এখন আমাদের পারিবারিকভাবে কিছুদিন পর বিয়ে হচ্ছে। হুম। তো আমি তোকে যাই হোক দাওয়াত দিলাম, ইনভাইট করলাম আমাদের বিয়েতে আই। যেহেতু তুই এই মেয়েকে পছন্দ করতি, তারপরেও তুই বলতে পারিসনি কোনোভাবে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু দেখ, আমি আজ প্রতিষ্ঠিত, আমার কোটি কোটি টাকা ইনকাম, সে মেয়ে এমনিতে পটে গিয়েছে। হুম। আমাদের রিলেশন ছিল 4 বছর, মানে 4 বছর আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে ছিলাম। আর এখন হচ্ছে যে, বুঝতেই পারছিস, আমাদের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে, আর শীঘ্রই আমরা বিয়ে করছি আগামী সপ্তাহের মধ্যেই। তো এই জন্য আরো তোকে ফোন দেওয়া, আর পাশাপাশি তোকে জবের অফারটা দিলাম, কিন্তু তুই তো বলছিস যে আমরা নাকি সুদখোর, জব করবি না। ঠিক আছে, করিস না, তো আমার কি, তবে দাওয়াত খেতে আসতে পারিস চাইলে। হুম হুম। মানে তুই তো সুদখোর, তুই যে মেয়েকে বিয়ে করবি বলছিস, ওই মেয়ের বাপ সেও সুদখোর। মানে ওর বাবা আবার সুদখোর হলো কিভাবে রে ভাই? কারণ কি? কারণ সে ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকে তো সুদের লেনদেন চলে। তো সেই হিসাবে তুই সুদখোর, তোর যে শ্বশুর হবে সেও সুদখোর, তো তোরা সুদখোর। ও, তুই তো দেখছি পুরাই হুজুর হয়ে গেছিস রে। আর শোন, এসব এখনো সময় আছে। হ্যাঁ, মানুষ কয়দিন বাঁচে দুনিয়াতে? এসব সুদ ঘুষ খেয়ে এগুলো করে কোনো লাভ নেই। হ্যাঁ, বাঁচবি কয়েকটা দিন, হালাল ইনকাম করার চেষ্টা কর। আর এসব সুদ খাওয়া বন্ধ কর, যে কোনো একটা হালাল বিজনেস শুরু কর, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আমি তোকে এটা বললাম, এখন তুই তো তোর ইচ্ছে তুই কি করবি। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝেছি, তোকে বলে লাভ নাই। তুই আসলে দুনিয়ার সিস্টেমটা বুঝিস না এখন। সিস্টেমটা এরকম, হ্যাঁ, সিস্টেমের সাথে না চললে আসলে তুই মানে কিছুই করতে পারবি না। সিস্টেম মেনে চলতে হবে, সামাজিক সিস্টেম একটা আছে না, এটা আমাদের মেনে চলতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। তো যা হোক, কিছু বলে তো আর লাভ নেই তোকে। তুই আমার কথা মানবি কিনা তারও তো কোনো গ্যারেন্টি নেই, তাই না? আমার, তুই যেহেতু ফোন দিলি আমাকে অনেকদিন পর, তো আর কি বললাম। তুই হয়তো আমার ওই নিউজটা মানে শুনে হয়তো ফোনটা দিয়েছিস, যে আমি যে সার্টিফিকেট ছিঁড়লাম, যে আগুন দিয়ে পোড়ালাম। হ্যাঁ, ওটা আসলে অনেকেই জেনেছে আর কি। তো এই কারণে হয়তো তুই আমাকে ফোন করলি, যে মানে আমাকে জাস্ট পে করতে চাইছিলি তুই। হুম, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি কোনো হারাম মানে ইনকামের সাথে নাই। তোরা হয়তো এখন দুনিয়ার ক্ষেত্রে বলবে যে তোরা প্রতিষ্ঠিত, অনেক ভালো, তবে তোদের ইনকামটা সম্পূর্ণ হারাম। ভাই থাক, আর জ্ঞান দিতে হবে না, বাদ দে, যা হওয়ার হয়েছে, আর কিছু বলার নাই। তোকে জাস্ট মেসেজটা দিলাম, দাওয়াতটা দিলাম। তুই চাইলে আমার বিয়েতে আসতে পারিস, না চাইলে না আসতে পারিস, সেটা তোর ব্যাপার, যেহেতু সুদের সঙ্গে জড়িত তোরা। তো যা হোক, আজকে আর কিছু না বলি। হ্যাঁ, আর আশা করছি যে তুই ভালো হবি, এসব সুদ খাওয়া ছেড়ে দে, এটাই তোর জন্য বেস্ট হবে। হুম, আজকে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কি একটা অবস্থা ভাই, মানে মানুষ সুদ খায়, সে আবার আমাকে ডাকছে ওখানে সুদের বিজনেস করে। আচ্ছা, যাই নদীর ধারে গিয়ে আর কি কিছু গল্প করি, বন্ধুরা আছে হয়তো, দেখা হতে পারে। না, বিষয়টা আসলেই যে তুমি তাকে পছন্দ করতে, এটা তো কিছু মানে বলার নাই, কারণ ওই বয়সটা এরকম। হ্যাঁ, তো যাই হোক, তাকে তুমি পছন্দ করতে, কিন্তু তাকে তো কোনো সরাসরি তাকে গিয়ে বলনি যে আমি তোমাকে ভালোবাসি, বা এরকম কিন্তু কিছু তুমি বলনি। তো ওই জন্য ওটাতে তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে ও যে কাজটা করেছে সেটা হচ্ছে কি, রিলেশন করেছে, রিলেশন করে আবার বিয়েও করেছে। তো মানে প্রেম করে বিয়ে করা আর গরু চুরি করে কোরবানি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ই সেম। হ্যাঁ, জি, মানে এগুলো কে কিছু বলার নেই। মানে এরা নিজেরা হারাম কাজ করবে, আবার ওই হারামের দিকে মানুষকে ডাকবে, মানে জাস্ট অবাক করা একটা বিষয়।